প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন। আমরা এই অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরের গল্প শোনাই এবং এই যাত্রার যারা সহযাত্রী তাদের কাছ থেকে বিভিন্ন গল্প শুনি। আমাদের আজকের রোড টু স্মার্ট বাংলাদেশের অতিথি মিস তাসনুভা আহমেদ টিনা, ম্যানেজিং পার্টনার এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। মিস টিনা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে। আপনার একটা দীর্ঘ ক্যারিয়ার বিজ্ঞাপনের প্রস্তুতকারক, বাজারজাতকরণ এই খাতে। স্মার্ট বাংলাদেশ যখন আমরা বলি তখন আসলে দেশের কোনো খাতই বাদ দেওয়া সম্ভব না, সব কিছু মিলেই স্মার্ট বাংলাদেশ। সেটি কৃষি খাত থেকে শুরু করে গভর্নেন্স পর্যন্ত, এবং এখনকার দুনিয়ায় বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং একটা বড় খুঁটি সব কিছুরই। স্মার্ট বাংলাদেশ বলতে গেলে যে স্মার্ট অ্যাডভার্টাইজিংয়ের কথা বলি, সেটার চেহারাটা আপনার চোখে কেমন? আপনি একটা ট্রান্সফরমেশন দেখেছেন যখন ডিজিটাল অ্যাডভার্টাইজিং ছিল না, সব কিছু সেই ট্রেডিশনাল পদ্ধতিতে হতো, সেইখান থেকে আজকের যে যাত্রা, সেই ট্রান্সফরমেশনের দৃষ্টিকোণ থেকে আপনার চোখে স্মার্ট অ্যাডভার্টাইজিং কেমন? আসলে আমার যাত্রা তো ক্যারিয়ারে শুরু হয়েছে 2005 সালে। সো তখন তো ডিজিটাল ছিল না, তখন অল্প কিছু চ্যানেল ছিল, প্রাইভেট চ্যানেল, অনেকগুলো নিউজ পেপার ছিল, রেডিও ছিল, বেতার, বিটিভি। তো তখনকার আমাদের যে যাত্রা আর এখন কমপ্লিটলি ডিফারেন্ট। মানে তখন তো আসলে আমরা অডিয়েন্সের সাথে ওয়ান ওয়ে কমিউনিকেট করতাম, টিভিতে অ্যাড প্লেস করতাম, পত্রিকায় অ্যাড দিতাম, আফটার 1 মান্থ or 3 মান্থ আমরা ক্যাম্পেইনের ইভ্যালুয়েশন করতাম বেসড অন সাম রিসার্চ। কিন্তু এখন তো আমাদের আর মানে 1-2 মাস ওয়েট করতে হয় না। এখন যখন আমরা ডিজিটালে অ্যাড প্লেস করছি, ওই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে রিয়াকশন কেমন, লোকজন কিভাবে কমেন্ট করছে, লোকজন আসলে ওই প্রোডাক্টটাকে বা ওই কমিউনিকেশনটাকে কিভাবে নিচ্ছে, এই সব কিছুই কিন্তু আমরা ইমিডিয়েটলি দেখতে পারি। এবং এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে অনেক সময় আমরা কমিউনিকেশন মানে অ্যাডভার্টাইজমেন্টটাকে চেঞ্জও করতে পারি। যদি দেখি যে আসলে পাবলিক রিয়াকশন নেগেটিভ হচ্ছে, কনভারসেশনটা প্রপারলি হচ্ছে না, ইভেন ওই কনভারসেশনে ঢুকেও আমরা হয়তো বা অডিয়েন্সকে ক্লারিফাই করতে পারি, যেটা আমরা কাস্টমার কেয়ার বা আমরা আসলে কোয়ারি ম্যানেজমেন্ট বলি। সো আমার অ্যাডভার্টাইজমেন্ট যখনই প্লেস হচ্ছে যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে, ফেসবুক হোক, ইউটিউব হোক, অথবা ইনস্টাগ্রাম বা টিকটক, সো সব জায়গায় কিন্তু ইটস আ টু ওয়ে কমিউনিকেশন। এখন আর অডিয়েন্সেরও অনেক কথা বলার জায়গা আছে। মানে আমাদের কাস্টমাররা হচ্ছে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেখে বা ওই প্রোডাক্ট ইউজ করে দে ক্যান টক, দে ক্যান আস্ক। সো এখানে ইন্টারাকশনটা অনেক ফাস্টার, অনেক র্যাপিডলি আমরা আমাদের ধরেন যে ধরনের চ্যালেঞ্জগুলো ব্র্যান্ডরা ফেস করে সেগুলো আমরা অনেক তাড়াতাড়ি মিটিগেট করতে পারছি। কিন্তু এখানে কখনো কি আপনাদের মনে হয়েছে কিংবা আপনার কাছে মনে হয়েছে কিনা যে সকল পণ্যের কিংবা সেবার টিজি তো আলাদা আলাদা, সেই জায়গা থেকে ফেসবুক, ইউটিউবে একটা ডিফারেন্ট কিছু কমান্ডের অ্যালগোরিদমে চলে, কখনো কি এমন মনে হয়েছে যে ফেসবুক আসলে কিংবা ইউটিউব সঠিক টিজির কাছে পৌঁছাচ্ছে না আপনার পণ্য কিংবা সেবার বার্তাটা, অ্যাডভার্টাইজিংটা, সেই আপনাদের হিসেবের অ্যালগোরিদম আর সোশ্যাল মিডিয়া সেই ইন্টেলিজেন্সের অ্যালগোরিদমটা মিলছে না? সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের সাথে আমাদেরকে অ্যাডপ্ট করতে হয়েছে। মানে যখন আমরা প্রথম ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ শুরু করলাম, তখন তো আমাদের কাছে এই প্ল্যাটফর্মটা নতুন। বাংলাদেশে আমাদের এজেন্সিতে উই স্টার্টেড অ্যারাউন্ড 2010 ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করা। তখন তো আসলে আমরা একটা জার্নি দিয়ে গিয়েছি। আমরা এবং আমাদের যেসব ব্র্যান্ডের সাথে আমরা কাজ করতাম, আমরা সবাই কিন্তু ওই সময় শিখছিলাম। সো এই অ্যালগোরিদম কীভাবে কাজ করে এটা শিখতেই আমাদের 1-2 বছর সময় লেগেছে। তো আসলে মানে ফেসবুকের যে অ্যালগোরিদম, ওটা যে প্রেসিশন নিয়ে কাজ করে, সেইভাবে কিন্তু আসলে ফেসবুকের অ্যালগোরিদমে ভুল হয় না, হয়তো বা যে অপারেট করছে, যে টার্গেটিংটা আমরা নিচ্ছি, সেইখানে হয়তো বা আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে গ্যাপ থাকতে পারে। এই যে ট্রান্সফরমেশন, এটার সামনের গতিপথ আসলে কোন দিকে? আর একটু যদি যোগ করে যে প্রথাগত বিজ্ঞাপনের স্ট্র্যাটেজি, কৌশল বলি, মানে ট্রেডিশনাল যে স্ট্র্যাটেজিগুলো ছিল, সেই বিজ্ঞাপনের বাজার কিংবা পণ্য সেবার সেই বার্তার বাজার প্রথাগত অবস্থা থেকে, মানে ট্রেডিশনাল প্ল্যাটফর্মগুলো থেকে, টেলিভিশন যদি বলি, প্রিন্ট মিডিয়া, সেইগুলো থেকে কি অনেক দ্রুতই শিফট হচ্ছে ফেসবুক, ইউটিউব কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ামে? দ্রুত শিফট হয়েছে গত 3-4 বছরে, স্পেশালি কোভিডের পরে আমরা ডিজিটাল পেনেট্রেশন অনেক বেশি দেখেছি। যেহেতু আমরা সবাই বাসায় ছিলাম এবং ডিজিটালি আমরা অনেক বেশি ইনফরমেশন পেয়েছি একজন আরেকজনের প্রতি। আমরা হয়তো ওই সময় সোশ্যাল মিডিয়া আমাদেরকে অনেক হেল্প করেছে। কোভিড নিয়ে অ্যাওয়ারনেস বলেন, সুস্থ কিভাবে থাকতে হবে, বা আরেকজন কেউ হয়তো কোনো একটা প্রবলেমে আছে, সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেকভাবে কমিউনিকেশনটা অনেক ফাস্টার ছিল। সো ওই সময়টাতে ডিজিটাল মিডিয়ার পেনেট্রেশনের গ্রোথ অনেক হাই ছিল। সো তারপর থেকে কিন্তু ডিজিটাল মিডিয়াতে ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট, আপনি যেটা বলছেন যে ইনভেস্টমেন্ট অনেক হাই।
অ্যান্ড আমি যদি বলি ট্র্যাডিশনাল অ্যান্ড ডিজিটাল মিডিয়া অবশ্যই টার্গেট গ্রুপের উপর ডিপেন্ড করছে। সো ডিপেন্ডিং অন দ্য টার্গেট গ্রুপ এটার রেশিওটা 70 to 50%, ডিপেন্ডিং অন দ্য টার্গেট গ্রুপ অ্যান্ড অডিয়েন্সটা, আসলে অডিয়েন্সের পেনেট্রেশন কোথায়, কোন মিডিয়াতে কীরকম, সেটার উপর বেস করে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে এটা 70% ট্র্যাডিশনাল মিডিয়া, 30% ডিজিটাল, আর কোনো ক্ষেত্রে এটা 50-50। যে ইনভেস্টমেন্টটা বাড়ছে বলছেন, সেটার রিটার্ন কেমন, মানে যদি বলি রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কেমন? ওই যেটা বললাম যে ট্র্যাডিশনাল মিডিয়াতে যদি আপনার অনেক বেশি মাস অডিয়েন্সকে আমরা টার্গেট করি, সেই ক্ষেত্রে অবশ্যই টেলিভিশন মিডিয়া সবচেয়ে বেশি রিচ ডেলিভার করে। টেলিভিশন মিডিয়াতেই আমরা বেশি রিচ পাই এবং আমাদের দেখা যায় যে হয়তো সেলসও অনেক ক্ষেত্রে মাস টার্গেটিংয়ের ক্ষেত্রে, মাস প্রোডাক্টের জন্য টেলিভিশন এখনও সবচেয়ে ইম্পর্ট্যান্ট মিডিয়া। কিন্তু ডিজিটাল মিডিয়াতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ইনস্ট্যান্টলি রেজাল্ট দেখতে পাচ্ছেন। আপনি আসলে কতজনকে রিচ করছেন, ওখানে কি ধরনের কমিউনিকেশন হচ্ছে, পাবলিক রিয়াকশন কেমন হচ্ছে। সো ওইখানে যেহেতু আমরা অনেক ফাস্ট রেজাল্ট দেখতে পারি, তো এফিসিয়েন্সি অনেক বেটার। আমার মনে হয় যে যারা ইনভেস্টার তাদের কাছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ডিজিটালি মেজার করা এবং ম্যানেজমেন্টের কাছে ওটা প্রেজেন্ট করাটা অনেক বেশি ইজিয়ার আর কি। তার মানে সামনের দিকে হয়তো এই ডিপেন্ডেন্সি আরও অনেক বেশি বাড়বে, কিংবা এর গ্রোথ আরও বেশি হবে, এবং এই পুরো বিষয়টাই নিশ্চয়ই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে একটা সম্পৃক্ততা আছে। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটু আলোচনায় ঢুকবো, তার আগে একটা বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে। আজ কথা বলছি মিস তাসনুভা আহমেদ টিনা, ম্যানেজিং পার্টনার এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। আপনাকে বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। বিরতির আগে বলছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটি নিয়ে মোটামুটি পুরো দুনিয়া এখন তোলপাড়, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাডভান্টেজ কতটা, ডিসঅ্যাডভান্টেজ কতটা, মানুষের নির্ভরশীলতা কমিয়ে দিচ্ছে কিনা, মেশিনের উপর নির্ভরশীলতা বাড়ছে কিনা, নানান রকম আলোচনা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আপনারাও কাজ শুরু করেছেন। আমরা একটা ভিডিও পেয়েছি আপনার কাছ থেকে, সেই ভিডিওটি আগে একটু দেখে আসতে চাই, তারপর আলোচনায় ঢুকবো। এটি কি আপনাদের অনেকগুলো বিজ্ঞাপনের একটি কোলাজ বোধহয়? একটু সংক্ষেপে একটু শুনি আগে এই ভিডিওটা। আসলে আমরা মানে এখানে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আমরা এআই এর বিভিন্ন টুল দিয়ে প্রিপেয়ার করা, এখানে কোনোটাই শ্যুট করা না এবং কোনোটাতেই আমরা মানে কোনোটাই হয়তো একদিনের বেশি সময় লাগেনি। মানে ইটস অ্যাবাউট অনলি 1 hour 2 hour কিছু কাজ, বা কোনোটা আরও কম। সো এই ক্ষেত্রে যেটা আমি বলতে চাই যে এআই দিয়ে আসলে সবচেয়ে বড় সুবিধা আমাদের ক্ষেত্রে অ্যাডভার্টাইজিংয়ে যেটা সবচেয়ে বড় সুবিধা হয়েছে যে আমাদের অনেক কম টাইমে আমরা অনেক কিছু ডেলিভার করতে পারছি। কারণ অ্যাডভার্টাইজিং এজেন্সিতে আমাদের কাছে ক্লায়েন্টদের ব্রিফটা আসে এরকম যে ডেডলাইন হচ্ছে ইয়েস্টারডে। সো যেহেতু এরকম একটা টাইট ডেডলাইনে আমাদেরকে কাজ করতে হয়, তো সেই ক্ষেত্রে এইটা অনেক বড় একটা রিলিফ ম্যানেজমেন্টের জন্য যে আমরা আসলে অন টাইম ক্লায়েন্টদেরকে ডেলিভার করতে পারছি। অ্যান্ড কস্টের ক্ষেত্রেও ক্লায়েন্টদেরও সুবিধা, যেহেতু আমাদের শ্যুট করতে হচ্ছে না। আগে ফটোশ্যুটের জন্য একটা দিন ফিক্স করা হতো, সেখানে সবাইকে নিয়ে যাওয়া হতো এবং ওই মডেল থাকতো সারাদিন, 2 দিন 3 দিন লাগে। আমরা হয়তো ইভেন এই স্টিল ওয়ার্কের জন্য, মানে আমার স্ট্যাটিক পোস্টের জন্য ইভেন ফটোশ্যুট করতে 1 দিন বা 2 দিন চলে যেত। এখন সেটাও লাগছে না। ইভেন আমি কিছু ভিডিও আর আমাদের কিছু ওভিসি টিভিসিও আমরা প্রডিউস করছি, যেখানে আমাদের কোনো ধরনের শুটিং লাগছে না। সো শুটিংয়ের যে টাইম অ্যান্ড কস্ট, এ পুরোটাই কিন্তু সেভিংস হচ্ছে। সো সেই ক্ষেত্রে আসলে এআই আমাদেরকে যেই বেনিফিটটা দিচ্ছে সেটা হচ্ছে কস্ট অ্যান্ড টাইম, যেটা আমি অল্প সময়ে টেকনোলজি ইউজ করে, মানে এই ক্ষেত্রে আমাদের যেমন হচ্ছে যে কপিরাইটার বা ভিজুয়াল আর্টিস্ট, এদের যে দরকার হচ্ছে না সেটা না, তারা কাজ করছে। কারণ এখানে অনেকগুলো এলিমেন্ট আছে যেটাতে আসলে মিক্স অ্যান্ড ম্যাচ করতে হয়। মানে আমাকে টুলও ইউজ করতে হয় কিছু কিছু জায়গায়, আবার ম্যানুয়ালিও আমাকে ভিজুয়ালাইজারকে দিয়ে ওখানে আর্টের কাজও করতে হয়। সো এখানে এমন না যে আমাকে কিছু লোক আমি ছাঁটাই করে দিচ্ছি এআই টুল ইউজ করে, রাদার আমরা ট্রেনিং করাচ্ছি ওদেরকে, সো দ্যাট ওরা আরও বেশি অ্যাডাপটিভ ওয়েতে, ফাস্টার ওয়েতে এআই টুল ইউজ করে কাজ করতে পারে। কিন্তু শুধু ধরেন আপনার প্রতিষ্ঠান না, পুরো পৃথিবীতেই তো এখন নানান ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হচ্ছে। মানে একটা বড় সমালোচনা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে হয়তো 10 জন মানুষের কাজ একটা কম্পিউটার এক কমান্ডে করে দিচ্ছে।
ওই বাকি 9 জন মানুষের কি আসলে চাকরি নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হবে সামনের দিনে? মানে উদাহরণ হিসেবে সেই 9 জনের কথা বলছি, নাকি তাদের আসলে অল্টারনেটিভ স্কিল ডেভেলপ করতে হবে যাতে এই যে টোটাল ইকোসিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তার সাথে অ্যাডপ্ট করতে পারে? হ্যাঁ, মানে অবশ্যই তাদেরকে তো স্কিল, যেটা আমাদের অর্গানাইজেশন অলরেডি আমরা স্টার্ট করেছি, যে আমরা আমাদের এক্সিস্টিং রিসোর্সকে স্কিলটা মানে অলরেডি দে আর ইকুইপড, দে আর স্কিলড, কিন্তু ওদের হয়তো এই টেকনোলজি মানে এআই টুলগুলো ইউজ করার এক্সপার্টিসটা নেই, বা ওরা হয়তো বুঝছে না যে কোন টুলটা আসলে আমার জন্য এফেক্টিভ হবে। বিকজ এখন তো একটা আমরা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি, এআই টুলগুলোও কিন্তু এখনো গ্লোবালি খুব একটা রেডি না। সব বড় বড় অর্গানাইজেশন এআই টুল নিয়ে কাজ করছে, ইভেন সবই ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে যাচ্ছে। গুগল কাজ করছে, গুগলের নিজেদেরই কিছু এআই টুল ওরা এই বছর শেষে বা সামনের বছর হয়তো ওরা লঞ্চ করবে। সো এই যেহেতু সবাই বড় অর্গানাইজেশনরা এখন এআই টুল ডেভেলপ করছে, তো আমাদের বাংলাদেশের জায়গা থেকে আসলে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতেও লোকজন যদি আসলে টেকনোলজি ডিপেন্ডেন্ট না, এটাকে আমি বলবো যে টেকনোলজি ইকুইপড হই আমরা, তাহলে আমাদের আসলে চাকরি হারানোর ভয় না, রাদার আমরা বেটার ডেলিভার করতে পারবো। তার মানে কি স্কিল ডেভেলপমেন্টের একটা বিষয় যেমন থাকে, ডিজিটাল লিটারেসির একটা বিষয় থাকে, শুধুমাত্র অ্যাডভার্টাইজিং খাত না, আমি সার্বিকভাবে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে, আপনি যেহেতু বিজ্ঞাপনের সাথে জড়িত, আপনি বাংলাদেশের নানান খাতের সাথে কাজ করেন, নানান খাতের মানুষের সাথে আপনার কথা হয়, পুরো স্মার্ট বাংলাদেশের যে ছবি আমরা দেখি কিংবা যে চিত্র আমরা পোর্ট্রে করি আমাদের সামনে, সেই জায়গায় ডিজিটাল লিটারেসি কিংবা স্মার্ট বাংলাদেশের লিটারেসির দিকে আমরা কতটা এগোচ্ছি? ওভারঅল বাংলাদেশের জায়গা থেকে আমি বলবো আমরা খুব একটা এগিয়ে যাচ্ছি না। মানে এখানে আমার কাছে মনে হয় যে আরও বেশি সাপোর্ট দরকার গভর্নমেন্টের কাছ থেকে, কারণ আমরা দেখছি বিভিন্ন দেশে, মানে বাংলাদেশ তো অনেক বেশি কৃষি নির্ভর, তো সেই ক্ষেত্রে যদি আমি শুধু এগ্রিকালচারের জায়গা থেকেই বলি, এআই নিয়ে যেহেতু আমরা কথা বলছি, এআই কিন্তু এগ্রিকালচারে অনেক বড় অবদান রাখতে পারে। মানে আজকে এআই দিয়ে আমরা ওয়েদার ফোরকাস্ট করতে পারি, আমরা একটা বীজ, কোন বীজটা ভালো খারাপ সেটাও কিন্তু এআই টুল ইউজ করে সেটার মানে প্রজনন ক্ষমতা কীরকম, ওই বীজটা আসলে কতটুকু প্রোডাকশন করতে পারবে, ওইখানে অনেক ধরনের ছোট ছোট প্রিসিশন ইউজ করে এগ্রিকালচারে আমরা অনেক বড় কন্ট্রিবিউশন রাখতে পারি থ্রু এআই। এটার বাইরেও ধরেন আমাদের যেহেতু ট্রাফিক অনেক বড় একটা ইস্যু, সো এআই দিয়ে আমরা ট্রাফিক কন্ট্রোল করতে পারি। মানে মেডিকেল সার্ভিস বাংলাদেশে খুব একটা সুবিধাজনক অবস্থায় নাই, যেহেতু আমাদের অনেক বড় পপুলেশন, এখানে আসলে যত হসপিটাল আছে তার 10 গুণ যদি হসপিটাল আমরা বাড়িয়ে ফেলি, তাও হয়তো বা আমার কাছে মনে হয় যে সাফিসিয়েন্ট হবে না। সেই ক্ষেত্রে কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় রোবোটিক দিয়ে কিন্তু অনেক ধরনের আপনার ট্রিটমেন্ট ফাস্টার করা হচ্ছে, এবং টেলিমেডিসিন, যেহেতু আমাদের আসলে ফুটফল কমানো একটা বড় ব্যাপার, হসপিটালে আমরা অনেক মানুষ দেখি, আমাদেরকে রেগুলার বেসিসেই ওয়েট করতে হচ্ছে, হয়তো একটা ক্রিটিক্যাল পেশেন্ট ওয়েট করছে, তার হয়তো আরও ফাস্টার যেই ট্রিটমেন্টটা দরকার সেটা আমরা দিতে পারছি না। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু যদি আমরা সব হসপিটালেই, মানে ইভেন গভর্নমেন্ট হসপিটালগুলো তো টেলিমেডিসিন স্টার্ট করতে পারি উইথ রোবটস অ্যান্ড উইথ সাম সর্ট অফ হেল্প উইথ ডেটা ম্যানেজমেন্ট, আমরা যদি আসলে প্রপার ডেটা নিয়ে কাজ করি মেডিকেল সেক্টরে, তাহলে আমার মনে হয় যে অনেক বড় একটা চেঞ্জ আমরা দেখতে পারবো স্মার্ট বাংলাদেশের দিকে। তবে মানে সেই স্মার্ট বাংলাদেশের দিকে যেতে হলে ম্যান বিহাইন্ড দ্য মেশিন শুড বি অলসো স্মার্ট। মিস তাসনুভা আহমেদ টিনা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের পর্বে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই অন্য কোনো পর্বে আপনার সাথে আরো বিস্তারিত এই বিষয়ে কথা হবে। আজকের জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রোড টু স্মার্ট বাংলাদেশ। দেখা হবে অন্য পর্বে অন্য অতিথির সাথে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।